তোকে ছুঁয়েছে আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ৪। সকালের আলোটা জানালার পর্দা গলে ঘরের ভেতর ঢুকে পড়েছে। লিয়ানা দাঁড়িয়ে আছে আয়নার সামনে, চুপচাপ, অথচ চোখে মুখে একরকম ভাঙাচোরা ছায়া। সাদা কামিজের উপর খোলা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কোমর পর্যন্ত, ঠিক যেমন এলোমেলো আজ তার ভেতরের কথাগুলো। তার ডান হাতের তালুর উপর রাখা ছোট্ট সেই পেন্ডেন্টটা, ঘুম ভাঙার পর থেকেই যেটা গলায় ঝুলে আছে। সে চুপচাপ তাকিয়ে থাকে ওটার দিকে, মুহূর্তেই যেন সব থেমে যায়। হঠাৎ মনে পড়ে যায় আগের রাতের সেই মুহূর্তটা, সে যখন অবাক হয়ে তাকিয়েছিল জায়ানের দিকে, আর জায়ান ঠান্ডা অথচ ধীর হাতে পেন্ডেন্টটা তুলে এনে তার গলায় পরিয়ে দিয়েছিল। সেই চোখের চাহনি, সেই হাতের স্পর্শ, সেই অনুজ্ঞাহীন স্পর্ধা, সব মিলিয়ে যেন এক অদ্ভুত অনুভব ছুঁয়ে গিয়েছিল তাকে। অথচ সে কিছুই বলতে পারেনি, বাধা দিতে পারেনি, এমনকি চোখ পর্যন্ত ফিরিয়ে নিতে পারেনি। আর তারপর তারপর চোখে জল এসে যায় লিয়ানার। পেন্ডেন্ট পরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই উনি মুখ ঘুরিয়ে গম্ভীর স্বরে বলেছিলেন, নাও গেট আউট, যা এবার আমার রুম থেকে বের হ। এভাবে যখন তখন আমার রুমে ঢুকলে পা কেটে রেখে দিব। এক মুহূর্তে লিয়ানার মুখ শুকিয়ে যায়, চোখে মুখে একরকম চুপসে যাওয়া ভাব, যেন কোথাও কিছু একটা খুব বাজে কিছুভাবে ফেলেছিল বা খুব বেশি চেয়ে বসেছিল। সে আবারও আয়নার দিকে তাকায়, চোখের কোণে কষ্ট লুকিয়ে থাকা লজ্জার ছায়া, ঠোঁট কাঁপছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আস্তে করে বলে, একটু বেশি ভেবে ফেলেছি তাই তো? পেন্ডেন্টটা গলা থেকে খোলার সাহস তার নেই, কিন্তু পেছনেও ফিরতে পারছে না। তারপর রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই লিয়ানার চোখ আটকে গেল। ড্রয়িং রুমে থাকা সোফার এক কোণে পা গুটিয়ে বসে আছে রিহান, হাতে মোবাইল, গলায় হেডফোন, তবে কান পুরো ঢেকে না, একদিকটা খোলা, আর মুখে অদ্ভুত এক হাসি, কেমন সন্দেহজনক হাসি। আর ফোনে মুখ গুজে কি যেন গভীর গলায় ফিসফিস করে বলছে। কৌতূহল সামলাতে না পেরে লিয়ানা ধীরে ধীরে পেছন থেকে গিয়ে কান পাতল। লিয়ানার চোখ কুঁচকে তাকালো। কিরে রিহান, কার সাথে এত লুকিয়ে লুকিয়ে কথা বলিস? সত্যি বল, কে রে ব্যাটা? লিয়ানা এবার খ্যাপা কণ্ঠে বলল, আরে আরে লিউ আপু, কি করছো? আস্তে, চুপ, বল। রিহান একটু হাসি গোপন করে বলল, আমার গার্লফ্রেন্ডের সাথে। কি, এই বয়সে প্রেমও করিস? বা নামটা কি শুনি? রিহান ফোন কল কেটে বলে, কোনটার নাম বলবো? লিয়ানা দম বন্ধ করে তাকায়। মানে কিসের কোনটা? তুই কয়টা প্রেম করিস? বেশি না, আপাতত 4টা। লিয়ানা প্রায় হিসকি খেয়ে বলে উঠল, 4টা? তুই তো দেখি পুরো হাটের খরিদ্দার। বাড়ির বড়জন বিয়ে না করে বুড়ো হয়ে যাচ্ছে। অবশ্যই রাগী আর্কিওপটেরিক্সকে কেই বা বিয়ে করবে। তবে এইদিকে আমি এখনো একটা প্রেম করতে পারলাম না, আর তুই প্রেম করছিস, তাও তো আবার একটা দুটো না, 4-4টে। কচু গাছে ফাঁসি দিয়ে মরি না কেন আমি, হাই আল্লাহ! তা গুণধর ভাই আমার, মন দিয়েছিস কাকে? রিহান নিঃসারে বলে, মন? সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে, টুইসডে ডেটিং টিনাকে, ওয়েনেসডে ওয়েন্ড্রিলাকে। লিয়ানা থমকে দাঁড়িয়ে গেল, চোখ কপালে। ভাই, এইটা কি তোর মন নাকি বিশাল সমুদ্র? রিহান এবার চোখ টিপে বলল, আরে 2টা আমার কলেজের আর 2টা অনলাইনের। লিয়ানার পারল না পিঠ বাঁকিয়ে হেসে গড়াগড়ি। এইটা কি তার ভাই নাকি পাক্কা প্লেবয় রোমিও? ঠিক তখনই রিহানের মা শারমিন খান উদয় হয়ে এলেন, হাতে একটা চা কাপ, আর ভুরু কুঁচকে উঠল। শারমিন খান বিরক্ত মুখে, তোরা 2টা বাঁদর সকাল সকাল এখানে কি করছিস বলতো? লিয়ানা বলল, ছোট আম্মু, তুমি না ডিভোর্স লয়ার, তোমার কি শুধু বিয়ে ভাঙার লাইসেন্স আছে না প্রেম ভাঙারও? শারমিন খান থমকে দাঁড়িয়ে কিছু বুঝে ওঠার আগেই রিহান লিয়ানার মুখ চেপে ধরে বলে, আল্লাহ, চলো চলো, খালি 12টা বাজানোর ধান্দা। তাকে টেনে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যাই। সেখানে আগে থেকেই মাইশা আর আরিশা হানি জ্যাম আর ব্রেড নিয়ে ভেজে হাতে ঝগড়ায় ব্যস্ত। মাইশা গলা তুলে, বললাম না আগে আমি নিব, তুই সবসময় আমারটা নিয়ে নিস। এই দৃশ্যের মাঝখানে হঠাৎ করে মূল আকর্ষণ ঢোকে জায়ান খান। রোদে ঝলমল করা সকালেও তার উপস্থিতি যেন ঘরটা একটু ঠান্ডা করে দেয়। কালো শার্ট, চোখে চশমা, চুলগুলো কপাল ছুঁয়ে পড়ে আছে, দেখে মনে হচ্ছে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে এসেছে। পকেটে হাত রেখে জায়ান চুপচাপ এসে টেবিলের একপাশে বসে। তার কফির মগটা কেউ বাড়িয়ে দেয়নি, আবার চেয়েও নি সে, যেন নিজে নিজেই একা হয়ে বসার অভ্যস্ত। লিওনা তার দিকে এক ঝলক চেয়ে আবার চোখ নামিয়ে নেয়, অথচ ঠিক তখনই তার দাদি রওশন আরা খানের কণ্ঠ ফেটে পড়ে, আমার বড় ভাইটা তো অনেক বড় হয়ে গেছে রে।
বিয়ের বয়স পার করে ফেলেছিস জায়ান, এখন একটা ভালো মেয়ে দেখে আমায় একটা নাতি বউ এনে দে তো। শারমিন খান আর রুকসানা খান সঙ্গে সঙ্গে গলা মেলান। ঠিক বলেছেন আম্মা, এখন তো সময়, একটা ভালো মেয়ে দেখা শুরু করব নাকি? দাদি হাসতে হাসতে বলে ওঠেন, হ্যাঁ রে দাদু ভাই, ফ্রান্সে কোনো নাগরিক পটিয়েছিস নাকি? থাকলে বল, বিয়েটা এখানেই করিয়ে দিই। রিহান তখন মুখ চাপা দিয়ে হেসে বলে, জায়ান ভাইয়া ফরাসি মেয়ে পছন্দ করে না, ওর ভেতরে ঢাকার ঘরোয়া রোমান্স লুকানো। জায়ান সেই হাসাহাসিতে একটু গা ভাসালো না, সে ঠান্ডা গলায় নিচু চোখে কফিটা নাড়তে নাড়তে বলে উঠল, এত কষ্ট করে মেয়ে খোঁজার দরকার নেই, আমার সময় হলে আমি নিজেই ঠিক করে নেব। তার কণ্ঠে কোনো উচ্চারণগত রাগ নেই, কিন্তু গলার সেই স্তরটা এতটাই ভারী, এতটাই অনুপ্রবেশহীন, যেন ছুরি চালানো শব্দ। পুরো টেবিলটা স্তব্ধ হয়ে যায়, যেন হাওয়া থেমে যায় কিছুক্ষণ। জায়ান ঠান্ডা স্বরে কিন্তু চোখে একরকম হুঁশিয়ারির ঝিলিক নিয়ে বলবে, যখন করতে চাইবো তখন যেন কারো মুখ থেকে একটা না শব্দ বের না হয়। ওর গলাটা ছিল না উচ্চস্বরে, কিন্তু কথার ভার কোনো বিস্ফোরণের চেয়েও বেশি জোরালো। বাতাস পর্যন্ত থেমে গেছে মনে হয়। তারপর ধীরে ধীরে জায়ান নিজের কফির কাপটা তুলে এক চুমুক দেয়, আর সবাই যেন সেই কাপের নিচে পিষে গেল ভেতরে ভেতরে। তারপর কাউকে কিছু না বলেই বেরিয়ে গেল জায়ান। যখন গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল, বাড়ির পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কারো মুখে তখন কোনো কথা নেই। লিয়ানা চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল। দৃষ্টির প্রান্তে ভেসে চলল জায়ানের গাড়ি, যতক্ষণ না সে চোখের আড়াল হলো। হঠাৎ করে গেটের বাইরে ডেলিভারি ম্যানের ডাক, ম্যাডাম পার্সেল। মিনিট দুয়েকের মধ্যে এক ডেলিভারি পার্সেল এসে হাজির। বড় কোনো কোম্পানির নাম নেই, সাদা একটা পার্সেল, হাতের লেখা একেবারে অপরিচিত, এবং তাতে লেখা শুধু লিয়ানা খান। লিয়ানা অবাক হয়ে বলল, আমি তো কিছুই অর্ডার করিনি। তার মা সঙ্গে সঙ্গে গজগজ করে উঠলেন, তুই আবার কোথা থেকে কি ফালতু জিনিস আনালি? এইভাবে না জানিয়ে প্যাকেট আনাস কেন? আমি সত্যি কিছু আনাইনি, লিয়ানা বলল, কিন্তু তার মনের ভেতরেও কেমন একটা শীতল শঙ্কা বয়ে গেল। প্যাকেটের গায়ে কোনো ঠিকানা নেই, না কোনো মোবাইল নম্বর, না কোনো রসিদ, শুধুমাত্র ভেতরে ছোট্ট একটা কালো বাক্স, এবং সেই বাক্স খুলতেই একটা সোনালি কাজ করা চুড়ি, দেখতে খুব দামি কিন্তু ভেতরে খোদাই করা, পোড়ার আগে আগুন দেখে নিও। তারপর একটা চিঠি, অদ্ভুত কালিতে লেখা, কিছুটা অস্পষ্ট অক্ষরে, তোমরা যা পেয়েছো তা কেবল সময়ের ঋণ, সময় ফিরে আসছে হিসেব চাইতে, আর হিসেবটা তোমার থেকেই নিব, নিষ্পাপ লিয়ানা খান। লিয়ানার কণ্ঠ শুকিয়ে এলো, সে চুপ করে দাঁড়িয়ে রইল, যেন গলার স্বর হারিয়ে গেছে। তার বড় আম্মু নাফিসা খান বললেন, কি আছে ভেতরে, দেখাচ্ছিস না কেন? লিয়ানা আস্তে করে বলল, কই তেমন কিছু না তো।